আচ্ছা, ধর্ম কি আসলেই একটা ভাইরাসের মতো কাজ করতে পারে? বেশ বিতর্কিত একটা প্রশ্ন, তাই না? এই প্রশ্নটাই তুলে ধরেছেন লেখক অভিজিৎ রায় তার বিশ্বাসের ভাইরাস বইটাতে। আজকে আমরা এই বইয়ের মূল আইডিয়াগুলো নিয়েই কথা বলবো। দেখব কিভাবে বিশ্বাস মানুষের মনে ছড়ায় আর সমাজে তার কি প্রভাব পড়ে। তো চলুন এই ইন্টারেস্টিং আলোচনাটা শুরু করা যাক। তো বইটাতে অভিজিৎ রায় ঠিক কী বলেছেন? উনি ধর্ম আর বিশ্বাসে ছড়িয়ে পড়াটাকে তুলনা করেছেন একটা বায়োলজিক্যাল ভাইরাসের কার্যকলাপের সাথে। মানে ঠিক যেভাবে একটা ভাইরাস একজনের শরীর থেকে আরেকজনের শরীরে যায়, কিছু বিশ্বাস বা আইডিয়াও ঠিক সেভাবেই এক মানুষের মন থেকে আরেকজনের মনে ছড়িয়ে পড়তে পারে। প্রশ্নটা শুনতে সহজ মনে হলেও এর পেছনের যুক্তিগুলো কিন্তু বেশ গভীর আর জটিল। এই উক্তিটা দিয়েই আসলে বইটার মূল সুরটা বাঁধা হয়ে যায়। লেখক বলছেন, বিশ্বাসকে আমরা যতই নিরীহ বা শান্তিপূর্ণ ভাবি না কেন, সময় সুযোগ পেলে সেটাই কিন্তু ভয়ঙ্কর রূপ নিতে পারে। তার বইতে তিনি বিশ্বাসের এই দিকটা নিয়েই বিস্তারিত আলোচনা করেছেন। তাহলে চলুন এই বিশ্বাসের ভাইরাস আইডিয়াটা আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। অভিজিৎ রায় ঠিক কি মিল খুঁজে পেয়েছিলেন একটা বায়োলজিক্যাল ভাইরাস আর একটা বিশ্বাসের মধ্যে? এখানে তুলনাটা বেশ পরিষ্কার। দেখুন, একটা ভাইরাসকে বাঁচতে হলে কি লাগে? একটা হোস্ট সেল, তাই না, যার শরীরে সে বেড়ে উঠবে। লেখকের মতে ধর্মেরও ঠিক তেমনি টিকে থাকার জন্য অনুসারী বা ফলোয়ার লাগে। আবার ধরুন, ভাইরাস যেমন অন্য জীবাণুর সাথে প্রতিযোগিতা করে, বিভিন্ন বিশ্বাসও কিন্তু একে অপরের সাথে প্রতিযোগিতা করে, নিজেদের টিকিয়ে রাখে। আর সবশেষে দুটোই নিজেদের কপি তৈরি করে ছড়ায়, একটা করে বায়োলজিক্যালি, আরেকটা করে আইডিয়ার মাধ্যমে। এই তুলনাটাকে আরও জোরালো করার জন্য লেখক জীবজগৎ থেকে কিছু অবাক করা, এমনকি ভয়ঙ্কর উদাহরণ টেনে এনেছেন। তিনি এমন কিছু পরজীবীর কথা বলেছেন যারা তাদের হোস্টের মস্তিষ্ককে পুরোপুরি কন্ট্রোল করে ফেলে আর তাদের দিয়ে অবিশ্বাস্য সব কাজ করায়। প্রথম উদাহরণটাই দেখুন, ল্যান্সেট ফ্লুক। এটা খুবই ছোট একটা পরজীবী, কিন্তু এর কাজ করার ধরনটা একেবারে অবিশ্বাস্য। এর জীবনচক্রটা অন্য প্রাণীর উপর পুরোপুরি নির্ভরশীল, আর এই চক্রটা পূর্ণ করার জন্য সে এক অদ্ভুত কৌশল কাজে লাগায়। ব্যাপারটা একবার ভাবুন তো, এই ছোট্ট পরজীবীটা একটা পিঁপড়ের ব্রেইনকে এমনভাবে হ্যাক করে ফেলে যে বেচারা পিঁপড়াটা নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে একটা ঘাসের ডগায় চড়ে বসে থাকে। কেন? কারণ একটাই, যাতে কোনো গরু বা ছাগল ঘাস খাওয়ার সময় তাকেও খেয়ে ফেলে আর পরজীবীটা তার জীবনচক্রটা পূর্ণ করতে পারে। এটা তো পরজীবীর স্বার্থে পিঁপড়ের একরকমের সুইসাইড মিশন। এর চেয়েও নাটকীয় আরেকটা উদাহরণ হল এই নেমাটোমর্ফ হেয়ারওয়ার্ম। এই কৃমিটা ঘাসফড়িং বা ঝিঝি পোকার শরীরের ভেতরে বড় হতে থাকে, কিন্তু তার জীবনের পরের ধাপের জন্য দরকার হয় পানি। এটা তো আরও অবিশ্বাস্য। শুধু নিজের বংশবৃদ্ধির জন্য এই পরজীবীটা তার হোস্টকে, মানে ঘাসফড়িংটাকে, আত্মহত্যা করতে বাধ্য করে। এই উদাহরণগুলো দিয়ে লেখক আসলে প্রশ্ন তুলেছেন, কিছু বিশ্বাসও কি মানুষকে ঠিক একইভাবে অযৌক্তিক আর আত্মঘাতী কাজের দিকে ঠেলে দিতে পারে না? জীববিজ্ঞানের এই উদাহরণগুলো দেখানোর পর অভিজিৎ রায় এবার নজর দিয়েছেন সমাজে বিশ্বাসের ভাইরাসের বাস্তব প্রভাব বা লক্ষণ কী হতে পারে সেদিকে। বইটাতে ইতিহাস থেকে এরকম অনেক ঘটনার কথা বলা হয়েছে যেখানে বিশ্বাসের নামে চরম সহিংসতা হয়েছে, যেমন সতীদাহ প্রথা, ধর্মযুদ্ধ বা ক্রুসেড, এমনকি আধুনিক যুগের সন্ত্রাসবাদ। লেখক যুক্তি দেখিয়েছেন যে এগুলোর পেছনের মানসিকতাটা আসলে একই সুতোয় গাঁথা। বইয়ের আলোচনাটা কিন্তু শুধু ইতিহাসের মধ্যে আটকে নেই, এটা বাংলাদেশের খুব সাম্প্রতিক ঘটনা দিয়েও প্রভাবিত। বইটা উৎসর্গ করা হয়েছে ব্লগার রাজীব হায়দারকে, যা পুরো বিষয়টাকে অত্যন্ত ব্যক্তিগত আর জরুরি করে তোলে। 2013 সাল বাংলাদেশের জন্য খুবই টার্বুলেন্ট একটা সময় ছিল, তাই না? একদিকে শাহবাগ আন্দোলন দিয়ে মুক্তচিন্তার একটা বিশাল ঢেউ আসলো, কিন্তু তার প্রতিক্রিয়াটাও ছিল ভয়াবহ। খুব তাড়াতাড়ি শুরু হয়ে গেল হিংস্রতা আর সরকারের দমননীতি। রাজীব হায়দারের হত্যাকাণ্ড, তারপর একের পর এক ব্লগারদের গ্রেফতার, এগুলোই ছিল সেই সময়ের কঠিন বাস্তবতা। তবে এই আক্রমণের একটা পাল্টা প্রতিক্রিয়াও কিন্তু ছিল, একটা প্রতিরোধও গড়ে উঠেছিল। লেখক এই প্রতিরোধটাকে তুলনা করেছেন সমাজের ইমিউন রেসপন্স বা রোগ প্রতিরোধ ব্যবস্থার সাথে। যখন দেশে মুক্তচিন্তার মানুষদের ওপর একের পর এক আক্রমণ হচ্ছিল, তখন
আন্তর্জাতিক পর্যায়ে সচেতনতা তৈরি করার জন্য আর সমর্থন জোগাড় করার জন্য এই ক্যাম্পেইনটা শুরু করা হয়। এটা ছিল সেই দম বন্ধ করা পরিবেশের মধ্যে নীরবতা ভাঙার একটা বড় পদক্ষেপ। আর এই ডাকের সাড়াও দিয়েছিল বিশ্বের অনেক বড় বড় মানবাধিকার আর মুক্ত চিন্তার সংগঠন। এটা থেকেই বোঝা যায় যে বাংলাদেশে ব্লগারদের লড়াইটা শুধু তাদের একার ছিল না, এটা ছিল মতপ্রকাশের স্বাধীনতার জন্য একটা গ্লোবাল ফাইট। বিশ্বজুড়ে এই প্রতিবাদগুলো হয়েছিল। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের সামনে সমাবেশের মতো ঘটনাগুলো আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করতে আর বাংলাদেশ সরকারের ওপর একটা চাপ তৈরি করতে সাহায্য করেছিল। তো এত কিছুর পর বইটা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। এই বিশ্বাসের ভাইরাস থেকে মুক্তির উপায়টা কি? এর কি আদৌ কোনো নিরাময় আছে? এখানেই আসলে মূল প্রশ্নটা। বইটা আমাদের কোনো সহজ উত্তর ধরিয়ে দেয় না, বরং আমাদেরকেই ভাবতে বলে। এই বিশ্বাসের ভাইরাস কি মানব সমাজের একটা অবিচ্ছেদ্য অংশ হয়েই থাকবে, নাকি আমরা সচেতনতার মাধ্যমে এর থেকে বের হয়ে আসতে পারি? তবে বইটা কিন্তু আমাদের হতাশ করে শেষ হয় না, বরং একটা আশার কথা বলে। এখানে বলা হচ্ছে এই ভাইরাস থেকে মুক্তি পাওয়াটা কোনো ডেস্টিনেশন না, এটা একটা জার্নি, একটা কন্টিনিউয়াস জার্নি। আর এর একমাত্র ওষুধ বা অ্যান্টিডোট যদি কিছু থাকে, সেটা হলো সচেতনতা। মানে সবকিছু নিয়ে প্রশ্ন করার সাহস আর অযৌক্তিক বিশ্বাসগুলোকে চিনে ফেলার ক্ষমতা। হয়তো এই সচেতনতাই পারে আমাদের একটা সুস্থ সমাজের দিকে একটু একটু করে এগিয়ে নিতে।